জামায়াত ইসলামী ক্ষমতায় আসলে কি আসলে ড্রেস কোড নির্ধারণ করে দিবে? যে বিষয়টি আপনি নিয়ে আসছেন ড্রেস কোড সংক্রান্ত, ড্রেস কোডটা হলো যে বিভিন্ন ইনস্টিটিউশন প্রফেশন নানাভাবে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে অলমোস্ট সব কান্ট্রিতে এগুলো থাকে। ইনস্টিটিউশনালের শিক্ষা প্রতিষ্ঠান ভেদে এটা ড্রেস কোড ভিন্ন হয়। এরপরে বিভিন্ন প্রতিষ্ঠান, আমাদের বাহিনী, সংস্থা, বিভিন্ন ক্ষেত্রে এটা হয়। এটা সংস্থার একটা আইডেন্টিফিকেশন, রিফ্লেকশন, তাদের নিজস্ব স্বকীয়তা, ড্রেস কোডের মাধ্যমে তার নিজস্ব ফিলোসফি বা তার অবজেক্টিভ নানা কার্যক্রমকে সে রিফ্লেক্ট করে। এই ক্ষেত্রে প্রতিষ্ঠানেই তার নীতিমালা বা এখানে সংক্রান্ত পলিসি ঠিক করে কী ধরনের ড্রেস কোড দিয়ে কী মিন করা হচ্ছে। তো এদিক থেকে আমরা যখন দেখি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর, যেমন আপনার যেগুলো ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান সেগুলোতে এক এক রকম হয়। ধর্মীয় উপাসনায় কেন্দ্রিক যারা আবার বিভিন্ন পোশাক ধর্মভেদেও এটা হয়। আবার লাইফস্টাইলের মধ্যে এক একজন এক এক ভিন্নতা থাকে। যেন আমরা তিনজন এখানে আছি, আমাদের তিনজনের ড্রেস কিন্তু ভিন্নতা আছে। এটা রুচি অভিরুচির সাথেও ইন জেনারেল লাইফস্টাইলে চলে, কিন্তু প্রতিষ্ঠান বা কোনো ইনস্টিটিউটের ক্ষেত্রে এটা একটা থিম তারা বহন করে। তো এই জন্য বাংলাদেশ ব্যাংকের বিষয়টি যেভাবে আসছে, এটা ডিসিশন চেঞ্জ হতে পারে রুচি অভিরুচি বা তাদের থিঙ্কিংয়ের মধ্যে সেটা রিফ্লেকশন হলে না হলে এটা হতে পারে, অত পছন্দ অপছন্দ হতে পারে, নানা ধরনের বিষয় থাকতে পারে। ইন্টারনালি কে আছে এটা অবগত আসে নাই সামনে। তো এই জন্য আপনি যে প্রশ্নটা করেছেন জামাত ইসলামী কি করবে, না, সবসময় বলা যে জামাত ইসলামী ক্ষমতায় আসলে এইটা পড়া যাবে না, ওইটা পড়া যাবে না, ঘরের মধ্যে থাকতে হবে, নারীদেরকে পর্দা মেনে চলতে হবে, অনেক এটা কথা যদি বলা হয়, আমি যদি বলি এটা অ্যাবসলিউটলি একটা রং কনসেপশন এবং প্রোপাগান্ডা ছাড়া আর কিছু না। কারণ জামাত ইসলামী তো এই সোসাইটির বাইরে না, জামাত ইসলামী আমাদের এই জনগোষ্ঠীরও বাইরে না। জামাত ইসলামী যে কার্যক্রম পরিচালনা করে সেটা দিয়ে দেশের মানুষকে কেন্দ্র করে, জনগণকে নিয়ে, দেশকে নিয়ে জামাত কাজ করছে। তো সুতরাং জামাত ইসলামী ক্ষমতায় আসলে রেডিক্যাল চেঞ্জ হয়ে যাবে সব ক্ষেত্রে, এটা সঠিক না। আমরা যে চেঞ্জটা সমাজে আনতে চাই সেটা হলো মানুষের একটি চিন্তা চেতনা, মন মানসিকতা তৈরি করেই আমরা যে কোনো কার্যক্রম পরিচালনা করতে চাই। কাউকে ইম্পোজ করতে চায় না, জোর করে চাপিয়ে দেয়া আমাদের নীতি আদর্শ তো ইসলামও নাই। জামায়াত ইসলামী ইসলামী দল হিসেবে যদি আপনি এটা বলে থাকেন, ইসলাম কিন্তু সেই ধরনের আদর্শ নয়। যারা বলেন এটা অজ্ঞতা থেকে বলেন অথবা ইন্টেনশনালি বলেন, দুইটার একটা, হয়তো বিরোধিতার খাতিরে বিরোধিতা অথবা তার জানা নাই বিষয়টি, এই কারণে বলা হয়ে থাকে। সেই কারণে নারীদেরকে গৃহবন্দী করে রাখা, এটা যদি হয়তো ইসলাম, তাহলে বদরের যুদ্ধ কী হয়েছিল, উহুদের যুদ্ধে কী হয়েছিল? নারীরা যুদ্ধ করতে যায়নি। তো নারী যদি যুদ্ধে যেতে পারে তাহলে নারী কেন কর্মসংস্থানে যেতে পারবে না? ইসলামের খেলাফত যদি আমরা বলি, সেখানে কি নারীরা কর্মসংস্থানে ছিল না? বাজার মনিটরিংয়ের যে দায়িত্ব ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আমলে, সেটা একজন নারী ছিলেন। এই ধরনের আরো অনেক এক্সাম্পল আছে, সব ক্ষেত্রেই আমরা দেখেছি যে এবং আমরা যারা জামাত ইসলামীর দল পরিচালনা করছি, সেদিন সংস্কার কমিশনে একটা কথা উঠছিল, 2008 সালে যখন আরপিওতে নারীর সংখ্যা দলীয় কমিটিতে 30% বাধ্যতামূলক করা হলো, একটা টাইম লিমিটেড ঠিক করা হয়েছে। সেদিন দেখা গেল কোনো দল এই কথাটা সদুত্তর দিতে পারে নাই। আমি তখন দাঁড়িয়ে বললাম, আজকের দিন পর্যন্ত 30% জামাত ইসলামীর সাংগঠনিক কমিটি সেন্ট্রাল লেভেল থেকে একেবারে তৃণমূল পর্যন্ত আমাদের প্রতিনিধিত্ব আছে। তা আমরা 30 ক্রস করে কিন্তু ওভার হয়েছি। তার মানে আমরা দেখি হলো নারীরা মানুষ, মানুষ হিসেবে তার মর্যাদা নারী পুরুষ সমান, এবং তারপরে ইসলামী যে রুল নীতি নিয়ম কানুন আছে, নৈতিক মানদণ্ড আছে, এগুলো তো তার ইকুয়ালি আমরা ইসলাম রিফ্লেক্ট করে সেটা। সুতরাং এখানে যেগুলো হচ্ছে, আমরা যদি সুযোগ পাই আল্লাহর মেহেরবানিতে, আমরা নারীর সঠিক মর্যাদা আগেও দিয়েছি, ভবিষ্যতেও দেব। আমরা নিজস্ব গণ্ডির মধ্যে, মানে তার একজন মানুষ হিসাবে যে তার অধিকার,
যে মর্যাদা সম্মান সেটা অবশ্যই সে এক্সারসাইজ করছে।